This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আটই জুলাই 2024 কাশ্মীরের কুলগাম। গত দুদিন জঙ্গিদের সঙ্গে চলছিল গুলির লড়াই। শহীদ হয়েছিলেন 2 জওয়ান। 4 জঙ্গি নিকেশ হলেও আরও কয়েকজন লুকিয়েছিল। সেই জঙ্গিদের খোঁজে জান কবুল লড়াই শুরু করে ভারতীয় সেনা। খুঁজতে খুঁজতে পৌঁছয় কুলগামের এই বাড়িতে, যে বাড়ির এই ঘরের ভেতর ছিল একটা আলমারি। বাইরে থেকে দেখতে সাদামাটা আলমারি যেমন হয়, কিন্তু সেই আলমারির ড্রয়ারের ঠিক নিচের দরজাতেই ছিল চমক। সেই দরজা সরাতেই সামনে আসে ছোট্ট সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ গিয়ে ওঠে একটা বাংকারে, যে বাংকারে লুকিয়ে থাকত জঙ্গিরা। পনেরোই জুলাই 2024 দক্ষিণ 24 পরগনার কুলতলি। সকাল থেকে গুলির লড়াই। পুলিশ বনাম খুনে অভিযুক্ত চোরাকারবারি ডাকাত সর্দার সাদ্দামের বাহিনী। সাদ্দামের স্যাঙ্গারদের গুলিতে আহত হন কয়েকজন পুলিশকর্মী। সন্ধ্যায় আরও বাহিনী নিয়ে অভিযান। সাদ্দামের ওই বাড়িতে ঢোকে পুলিশ। সাদ্দামের ঘরে পৌঁছতেই চমক। খাটের নিচে খোঁজ মেলে এই সুড়ঙ্গের, যে সুড়ঙ্গ গিয়ে পড়ে কেওড়ার খালে, যে খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। কাশ্মীরে জঙ্গিদের বাংকার আর বাংলায় সাদ্দামের সুড়ঙ্গ। 1 সপ্তাহের ব্যবধানে তাজ্জব কি বাত। কলকাতার লন্ডন হওয়ার কথা ছিল, আর দীঘার গোয়া হওয়ার কথা ছিল। এগুলো আপনারা জানেন, আমরা জানি, আমরা সবাই জানি। কিন্তু কুলতলির যে কুলগাঁও হওয়ার কথা ছিল, সত্যি বলছি, সে কথা কোশ্চিন কালেও জানতাম না, ভাবতেই পারিনি। এই সাদ্দাম সর্দারকে পুলিশ ধরতে না গেলে এটাও জানতে পারতাম না যে কুলগ্রামে যেরকম ওই জঙ্গিদের আলমারির পেছনে গোপন সুড়ঙ্গ ছিল, আর সেই সুড়ঙ্গ দিয়ে এগোলে একটা লাস্টে বাংকার আছে যেখানে ওই জঙ্গিরা লুকিয়ে থাকতো। সেরকম আমাদের সাদ্দাম সর্দারের ঘরেও খাটের নিচে সুড়ঙ্গ আছে। এই কথা ভেবে কুলতলির মানুষ কিন্তু গর্ব অনুভব করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, ছিটে ফোটা গর্ব আমার হচ্ছে না। কারণ ঘটনা পরম্পরা, মানে ঘটনার ক্রোনোলজি যা দেখছি, তাতে গর্ব করব কি, নিশ্চিন্ত থাকতে পারছি না। তো খুব বেশি দিন না, এই 2 মাস আগে স্মৃতিটা হাতড়ার। গত মে মাসের ঘটনা কী হয়েছিল মনে আছে আপনাদের? এই কলকাতায় এসে খুন হয়ে গেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল। 80 টুকরো করে বাংলাদেশের ওই সাংসদের দেহ লোপাটের চেষ্টা করেছিল খুনিরা, মনে পড়ছে? তদন্তে নেমে ঢাকা পুলিশ আর রাজ্যের পুলিশ খুনের কারণটা জানতে পেরেছিল ওই আনোয়ারুল আজিম, সে সোনা পাচার চক্রে জড়িত। 200 কোটি টাকার বকরা নিয়ে নাকি বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ওই বাংলাদেশি সাংসদ। আর তারপর ওই পরিকল্পনা করে ভাড়াটে খুনি আর কসাই নিয়োগ করে আনোয়ারুলকে কলকাতায় ডেকে আনা হয়। নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুন করা হয়। পুরোটাই প্ল্যান মাফিক। আনোয়ারুল খুনের জন্য 5 কোটি টাকা সুপারি দিয়েছিলেন তার বন্ধু। খুনের পরিকল্পনা সেটা ঢাকায় বসে, গুলশান আর বসুন্ধরা এলাকার 2টো আবাসনে। আর ঘটনাটা ঘটানোর জন্য বেছে নেওয়া হলো কোথায়? এই শহরকে, কলকাতাকে। ভাবুন, 2 মাস পর এই জুলাই মাসের মাঝামাঝি এসে কি মনে হচ্ছে? চোরাকারবারে 2 বাংলার কানেকশন কি এখানেই শেষ নয়, নাকি গভীরে যাও, আরও গভীরে যাও? অনেক গভীরে এই কানেকশানটা রয়েছে, অনেকটা ওই সুড়ঙ্গের মতো, জানেন তো। যত গভীরে যাবেন ততই নতুন নতুন রহস্য সামনে আসবে। আমরা যেরকম একটা কানেকশান পেয়েছি, যেটা আপনাদের সাথে এই শেয়ার করলাম। দেখুন, আনোয়ারুল খুনের পর ঢাকা পুলিশ কি জানিয়েছিল সে দেশের খুলনাকে কেন্দ্র করে নাকি এই চোরাচালানটা নিয়ন্ত্রিত হয়। ওটাই নাকি এপিসেন্টার। খুলনা ওই চোরা কারবারিদের গোল্ডেন রুটও বটে। এবার এই 2 বাংলার ম্যাপটা একবার খুলে বসুন, কি দেখবেন জানেন? খুলনার এপারে আমাদের দক্ষিণ 24 পরগনা, মাঝখানে
সুন্দরবন এলাকার অসংখ্য নদী, নালা, খাল, বিল। এমনই একটা খালের পাশেই তো ওই কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি। সাদ্দাম গ্যাংকে নিয়ে খোঁজ খবর করতে গিয়ে এখন পর্যন্ত যেটুকুনি জানা গেছে তাতেও কিন্তু ওই আন্তর্জাতিক পাচার চক্রের একটা যোগাযোগ সেটা সামনে আসছে। আর সেই যোগাযোগের মাধ্যম হিসেবেই কি সাদ্দামের ঘরের ওই সুড়ঙ্গ ব্যবহৃত হতো। একটা ছোট্ট সিম্পল রুট, সুড়ঙ্গ থেকে বেরিয়ে খাল ধরে মাতলা নদী, সেখান থেকে আরও অজস্র খাল, বিল, নদী, নালা পার করে খুলনা। একটা সহজ সরল যোগাযোগের রাস্তা কি তৈরি করেছিল এবার বাংলার এই সাদ্দাম সর্দার? কারণ দুদেশের তদন্তকারীরাই একটা কথা কিন্তু স্বীকার করেন, এই জলপথে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে চোরা কারবার চালানোটা সোজা। আর সোজা বলেই খুলনাকে কেন্দ্র করে দুই বাংলার পাচারকারীরা তার একটা গোল্ডেন রুট তৈরি করে বসে আছে। কেঁচো খুঁড়তে কেউটে রেশন দুর্নীতি তদন্তে শাহজাহানকে খুঁজতে গিয়েছিল ইডি। মিলেছিল একের পর এক বিস্ফোরক অভিযোগ। এবার প্রতারণা মামলায় অভিযুক্তের খোঁজ করতে গিয়ে বেরিয়ে পড়ল সুড়ঙ্গ, বেরিয়ে পড়ল বিরাট এক নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক মূলত কুলতলি, পাথর প্রতিমা, গোচরণ, দক্ষিণ বারাসাত জুড়ে বিস্তৃত। সাদ্দাম এবং তার ভাই এমন একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যেই নেটওয়ার্ক এই এলাকায় গত 15 থেকে 20 বছর ধরে সক্রিয়। একদিকে রাইস পুলার চক্র, অন্যদিকে নকল সোনা, জাল নোট থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ 20-22 বছর আগে জনপ্রিয় ছিল রাইস পুলিং স্ক্যাম। অনেকে বলেন ব্রিটিশ আমলে সরকারি জমি জরিপের জন্য এক ধরনের তামার দণ্ড ব্যবহার করা হতো। সেই তামার পাতগুলো মাটিতে পোতা থাকত জমি জরিপের নিশানা হিসেবে। 100-150 বছরে বজ্রপাতের ফলে নাকি ধাতব পরিবর্তন হয়ে ইরিডিয়ামে পরিণত হয় ওই সমস্ত তামার পাত। তামা থেকে ইরিডিয়ামে পরিবর্তন হওয়া ধাতুর নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে। লোকমুখে জানা যায় এই ধাতু নাকি চালকে আকর্ষণ করে, তাই এর নাম রাইস পুলার। রাইস পুলার ধাতুর বিজ্ঞানসম্মত ধারণা না থাকলেও চোরা বাজারে তার কদর অনেক। যদিও ধরপাকড়ের ফলে 2 দশক আগেই এর রমরমা ধাক্কা পায়, কিন্তু দুষ্কৃতিরাজ ও পাচার চক্র এত সহজে কি বন্ধ হয়? এখানেই সাদ্দামের বাড়ির খালের সঙ্গে মাতলার সংযোগ খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। যে খালপথ, যে খালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীতে, অর্থাৎ পালানোর রাস্তাটা খুব স্পষ্ট। এবং এখান থেকেই গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে চলা, বিশেষ করে গোচরণ, কুলতলি, এই গোটা এলাকা জুড়ে চলা একটা বড় চক্রের হদিশ মিলছে। রাইস পুলারের পরিবর্তে নকল অ্যান্টিক কারবার শুরু গত 1 দশক ধরে। নদীপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু পুরনো মূর্তি, ধাতু কেনা বেচা হয়। নকল অ্যান্টিকে নকল সোনার প্রলেপ দিয়ে আকর্ষণীয় করা হয়। দিল্লি, মুম্বাই সহ দেশের নানা প্রান্তে দালালদের সঙ্গে যোগাযোগ থাকে। দালাল মারফত এলাকার ব্যবসায়ীরা ডিল করে। ক্রেতা টানতেই নকলের সঙ্গে আসল কিছু ধাতুর মূর্তি রাখা হয়। কুলতলি থানা থেকে 8 কিলোমিটার দূরের এই এলাকাগুলোতেই ডিল হয়। খাল, বিল, নদী ঘেরা এলাকায় ব্যবসায়ীদের এনে লুট, এমনকি খুনও করে দেওয়া হয়। প্রত্যন্ত এলাকা থেকেই আন্তর্জাতিক পাচার চক্রেরও লিঙ্ক মিলছে বলে খবর। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি যে জলদস্যুরা, তারাও কিন্তু এই এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন হদিশও মিলেছে। এবং সেখান থেকেই একটা আন্তর্জাতিক র্যাকেটের যেমন হদিশ মিলছে, তার পাশাপাশি এই অপরাধীদের যে মোডাস অপারেন্ডির ক্ষেত্রে এই ধরনের যে সুড়ঙ্গ ব্যবহার করা, সেটাও কিন্তু উঠে আসছে। ইংরেজরা চলে গেছে, কিন্তু দেখুন তাদের বসানো এই তামার পাতগুলো আজকের বাংলার কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। কি অদ্ভুত, তাই না? বজ্রপাতের ফলে তামা ইরিডিয়ামে বদলে যাবে, আর সেই ইরিডিয়ামকে চোরা বাজারে লোক ঠকাতে বিক্রি করাতে হবে। কে করবে? সাদ্দাম। শুধু ইরিডিয়াম নাকি সোনাও পাচার করতো সাদ্দামরা? এটাও তো একটা প্রশ্ন। সেটা তো তদন্ত যত এগোবে তত সামনে আসবে। তবে আপাতত যেটা জানা গেছে সেটা কি খুব হেলাফেলা করার মতো বিষয়? বোধহয় নয়। এখন ভেবে দেখুন তো, কোথায় কুলতলি আর কোথায় মুম্বাই বা পুনে? এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও কাস্টমার খুঁজতে তার মানে লোক লাগিয়েছিল সাদ্দাম। কি বিরাট নেটওয়ার্ক ভাবতে পারছেন? কে বলে বাঙালিকে দিয়ে নাকি ব্যবসা হয় না? এরকম ব্যবসায়িক বুদ্ধি কজনের থাকে বলুন তো? সোনার জল করা মূর্তিকে অ্যান্টিক বলে বিক্রি করার বুদ্ধি কজনের থাকে? আর তারপর লোকজন লাগিয়ে কাস্টমার ধরে তাদের কুলতলিতে আনা, আর তারপর তাদের আটকে রেখে সর্বস্ব লুট করে দেওয়া। বা কখনো কখনো
লোকজনকে খুন করে দেহ জলে ভাসিয়ে দেওয়া, এটা করার মতো কলজের জোরেও বা কজনের থাকে? সাদ্দাম নাকি এই সমস্ত কিছুই করতো বলে অভিযোগ, এবং এজন্য ওই কুলতলির গ্রামে গ্রামে সাদ্দাম তার বাহিনী তৈরি করেছিল। সাদ্দাম গ্যাংয়ের লোকজনের কাছে কী ধরনের অস্ত্রশস্ত্র আছে সেটা তো গতকাল সকালেই মোটামুটি টের পেয়েছে পুলিশ। প্রথমবার এসে এমন গুলিগলা চলেছে, আহত ঠাহত হয়ে চলে যেতে হয়েছিল, তারপর বিরাট বড় বাহিনী এসে না তাকে ধরতে নেমেছে। এর আগেও নাকি পুলিশ সাদ্দামকে ধরতে তার গ্রামে গেছিল, কিন্তু কোনো বাড়ি সাদ্দামের নাগাল পাওয়া যায়নি। দেখুন, সাদ্দামের লোক হিসেবে পুলিশ যাদেরই আটকেছে বা গ্রেফতার করেছে এর আগে, তারা কিন্তু ছাড়া পেয়ে ফের ওই দলেই আবার ফিরেছে। কিন্তু কোনোভাবেই পুলিশ কুলতলিতে সাদ্দামের যে সাম্রাজ্য সেটাকে ভাঙতে পারেনি, বরং সাদ্দাম বাহিনী এই এলাকায় যেন একটা না সমান্তরাল প্রশাসন চালাচ্ছিল, জানেন তো, নিজেদের মতো করে এলাকা শাসন করছিল। কী করে করছিল বলুন তো, অবাক লাগে জানেন। এটা আজকের দিনে মানে এই 2024-এ সেখানে বসে এটা করা সম্ভব? এত নজরদারি, এআইয়ের যুগ এখন, মশাই হাইটেক সব পুলিশ কর্তা, তারপরেও আমাদের এখানে এই সমস্ত কাণ্ড কারখানা অবাধে চলছে, কেউ জানতো না। এই সাদ্দামের এই যে বাংকারটা না, মানে সুড়ঙ্গটাকে বাংকার বললাম তার একটাই কারণ, এর আগে যে সাদ্দাম, বিখ্যাত সাদ্দামকে আমরা চিনতাম, সেই সাদ্দাম হোসেনকেও এরকমই কিন্তু একটা বাংকারের মধ্যে লোকানো অবস্থায় পেয়েছিল। কিন্তু এই সাদ্দাম, তাকে পুলিশ পায়নি। সে নাকি ওই এখন মনে করা হচ্ছে ওই সুড়ঙ্গ পথে গলেই পালিয়েছে আর কি। কি অসাধারণ বুদ্ধি একজন মানুষ! সে আগের থেকে কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে সে ভাবতে পারে যে সে যা করছে পুলিশ তো তাকে মাঝে মধ্যে ধরতে আসবেই, আর তখনই পালানোর জন্য এরকম সব রুটঠুটগুলো তৈরি করে রাখা। আগের দিনে ওই রাজারা বা সুলতানরা তারা এই সমস্ত কাণ্ড কারখানা করতেন। যেটা দুর্গগুলোতে গিয়ে দেখুন, দেখবেন অনেক দুর্গতে এরকম গোপন লুকোনো সব সুড়ঙ্গ পথ আছে। কিন্তু সেই দুর্গ আর এই সাদ্দামের সুড়ঙ্গ এই যে একসঙ্গে জুড়ে যাবে, কখনো ভাবা গেছিল? দেখুন, আরেকটা জিনিস মনে হচ্ছে, এই সুন্দরবনটা না, এই জায়গাটা মানে পুরো জায়গাটাই, এখানে এরকম বড় আরেকটা সুড়ঙ্গ পথ আছে, তার সঙ্গেই সব বিভিন্ন সুড়ঙ্গগুলো মনে হচ্ছে লতায় পাতায় জড়িত। সুন্দরবনে এই লতায় পাতায় জড়িত থাকাটা একটা ট্র্যাডিশন, জানেন তো। নদীগুলো দেখুন, একটা নদী, অসংখ্য নদী, সেই নদীগুলো নিজেদের মধ্যে আবার বিভিন্ন খাল বিল এর মাধ্যমে জড়িত। নিজেরাও কখনো কখনো নদী উপনদী একটার সাথে আরেকটা জুড়ে গেছে। এই নেটওয়ার্কটা মানে চারপাশে জালের মতো ছড়িয়ে আছে। এই জায়গাটায় কোথায় কে কি করছে এটা জানা কিন্তু চারটিখানি কথা না, কিন্তু এত কথা আমরা তো সত্যি এতদিন জানতে পারিনি। এখন যে জানতে পেরেছি তার কারণ কি? তার কারণ আমরা একটা দেখেছি, কোনোভাবে পুলিশ ঘটনাচক্রে আর কি একটা সুড়ঙ্গ পথ আবিষ্কার করে ফেলেছিল। সুন্দরবনের সুড়ঙ্গ পথটা কে জানেন তো? মানে এটা কি না, কোথার থেকে কোথায় না, সব জায়গায়। মনে হচ্ছে সুন্দরবনের এই সুড়ঙ্গ পথের নাম শেখ শাহজাহান। সেই যে শেখ শাহজাহান ধরা পড়লো, সেই যে তাকে ধরতে গিয়ে ইডির ওপর ওইভাবে গুলিটুলি চললো, তারপর থেকেই ব্যাস সেই তাকে খোঁজখবর করতে করতে দেখুন সুন্দরবন থেকে রেগুলার বেসিসে কিছু না কিছু পাওয়া যাচ্ছে। এত কিছু, যে এত রত্নভাণ্ডার, এত রত্ন মণি মাণিক্য, সবাই যে জ্ঞানীগুণী লোকজন, এরা যে এরকম বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছেন সুন্দরবনে, ওই শেখ শাহজাহানের পেছনে না দৌড়লে জানতে পারতেন? দেখুন, নর্মাল কোর্সে কাদের মাধ্যমে পুলিশ জানতে পারে? পুলিশের সব থেকে বড় ইনফরমার সোর্স হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। তাদের মাধ্যমে, তারা স্থানীয় মানুষ হন তো, তাদের মাধ্যমে পুলিশ সব খবরাখবর নেয়টায় আর কি, গ্রাউন্ড রিয়েলিটি চেক করে। কিন্তু তারাও নাকি ওই সাদ্দামের ভয়ে পুলিশ কর্তাদের কাছে মুখ খুলতো না, বলা যায় না, বরং উল্টোটা হতে পারে, হয়তো পুলিশ কর্তাদের খবরাখবর তারা সাদ্দামের কাছে পৌঁছে দিত। এর আগে কিন্তু আমরা সন্দেশখালিতে দেখেছি এই সিভিক ভলান্টিয়ারদের ওপর কীভাবে ভরসা করেন পুলিশ কর্তারা, মনে আছে?
শেখ শাহজাহান ধরা পড়ার আগে ডিজি রাজীব কুমার যখন ওই সন্দেশখালিতে গেছিলেন, তখন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে তাকে আলাদা করে কথা বলতে দেখা গেছিল। সবার আগে তাদেরই তিনি ডেকে নিয়েছিলেন। সন্দেশখালির মানুষকে ভরসা দিতে নাকি সিভিক ভলেন্টিয়ারদেরই কাজে লাগিয়েছিল রাজ্য পুলিশ। সন্দেশখালির তুলনায় কুলতলি তো সুন্দরবনের আরও অনেক কাছাকাছি, তাই সেখানে নাকি বাঘের দাপটও আরও বেশি। হ্যাঁ, আপনাদের মনে আছে, এই সমস্ত জায়গায় বাঘ দুই প্রকার, এক বাঘ দু পায়ে চলে আর এক বাঘ চার পায়ে। এবার কুলতলির গ্রামে বাঘেদের তো দাপট, দু পেয়ে বাঘেদের দাপট বুঝতেই পারছেন। চার পেয়ে বাঘেরাও মাঝে মধ্যে ঢোকে, জানেন তো। সাদ্দামের যা দাপট শুনছি, সেই বাঘেরাও হয়তো গরুদের সঙ্গে এক ঘাটে জল খেত। মানে পুলিশ যাকে ধরতে গিয়ে এভাবে বারবার ব্যর্থ হয়েছে, যার ঘরের মধ্যে খাটের নিচে, লোকে খাটের নিচে কত কিছু থাকে। আপনার আমার বাড়ির খাটের নিচে ট্রাঙ্ক ফাঙ্ক থাকে, ছোটোবেলার থেকে দেখে এসেছি। দেখবেন 90% বাড়িতে এটাই থাকে আর কি, আর কিছু পাবেন না। তার মধ্যে সেই পুরনো আমলের জামা কাপড়, মারা মাঝে মধ্যে দেখবেন ওই ছোটোবেলায় পরা জামা কাপড়, বা কারুর কারুর বাড়িতে দাদু ঠাকুরদার আমলের জিনিসপত্রও থাকে আর কি, অন্য কিছু থাকে না। দু চারটে পুরনো তামার পয়সা টয়সা থাকতে পারে, এর বেশি কিচ্ছু নেই। কিন্তু যেটা থাকে সেটার একটা মারাত্মক মূল্য আছে আমাদের কাছে, সেন্টিমেন্টাল মূল্য। সাদ্দামের খাটের নিচে যেটা ছিল, তার আগে ওরকম ট্রাঙ্ক কিছু ছিল না, সুড়ঙ্গ পথ, তারও তার একটা ভালো মূল্য আছে তার কাছে, বোঝাই যাচ্ছে জীবনের মূল্য। মানে ওই পথ দিয়েই তো বেরিয়ে গিয়ে সে জীবনটা বাঁচায়। কিন্তু তার দাপট যে আছে সে কথা কিন্তু রাজ্য পুলিশও গোপন করছে না। সে যতই পালাক আর কি, পালিয়ে বেড়াক। আজ ডিজি রাজীব কুমার তো বলেছেন, সুড়ঙ্গ নিয়ে যেমন আশঙ্কা বা আতঙ্কের কিছু নেই, তেমন ব্যাপারটাকে ছোট করে দেখারও দরকার নেই। এই শেষের কথাগুলোই আমার কাছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। ইট ইজ স্টিল টু আর্লি টু সে হোয়াট ইট ওয়াজ বিং ইউজ ফর। একটা সুরঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কী জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোটো করেও দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কী জিনিসে হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। সামটাইমস পিপল সিস্টেমস উইল there will be some mistakes. It cannot be, there is no system, man created system which is 100% foolproof. বাড়িতে আত্মীয় স্বজন কেউ অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হন, এরকম সিচুয়েশানে কোনোদিন ডাক্তারের মুখোমুখি হয়েছেন? দেখবেন ডাক্তারদের কথাগুলো না, যে কথাগুলো বলেন সেগুলো একদম কিরকম এক ছাঁচে ফেলা। না, আমরা দেখছি ভয় পাওয়ার কিছু নেই, তবে হ্যাঁ কয়েকটা বিষয় রয়েছে, ওগুলো একটু পরীক্ষা করে দেখতে হবে। ওগুলো যদি ঠিক থাকে, না হলে অবশ্যই একটুখানি অন্যভাবে দেখতে হবে আমাদের। মানে আপনাকে সান্ত্বনা দিয়ে কোথাও শান্ত রাখার চেষ্টা করেন, কিন্তু ব্যাপারটার মধ্যে যে ভয়ের যথেষ্ট বিষয় আছে সেটা বোঝাতেও ভোলেন না। রাজীব কুমারের কথাগুলো শুনে না সেরকম লাগছিল। সন্দেশখালি পর্বের পর ওই লোকসভা ভোটের সময় রাজীব কুমারকে ডিজির কুর্সির থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন। গতকালই এই দক্ষ আইপিএসকে স্বপদে ফিরিয়েছে রাজ্য। আর দেখুন, আজই তাকে এই সাদ্দামকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে বসতে হলো। রাজীব কুমার বুঝিয়ে দিলেন যে কুলতলির চোরা কারবারিদের হালকাভাবে নিচ্ছে না তার বাহিনী, এটা বোঝালেন। এবং তার প্রেস কনফারেন্সটা যখন চললো না, যেখানে তিনি এই ইঙ্গিতটা দিলেন আর কি, যে হালকাভাবে নেওয়ারও কিছু নেই, সব কিছু খতিয়ে দেখা হবে, তার খানিকক্ষণ মধ্যেই বোঝা গেল এমনি এমনি তিনি কিছু বলেননি। এর আগেও খেয়াল করে দেখুন, যখন শেখ শাহজাহান ধরা পড়েছিল তার আগে কিন্তু ওই এলাকায় গিয়েছিলেন রাজীব কুমার। এবারেও তাই, তিনি প্রেস কনফারেন্স শেষ করলেন আর তার কিছুক্ষণের মধ্যেই সাদ্দামের গ্রামে ফের তল্লাশি অভিযান শুরু করে দিল পুলিশ। এই অভিযানটাই কিন্তু তার আগে তারা করতে গেছিল, আটকে গেছিল, কিন্তু এবার একদম অন্য ধরনের তল্লাশি অভিযান। পুরো গ্রামাঞ্চলের পুরো এই আল পথ ধরে ধরে সব খোঁজ আর কি, চিরুনি তল্লাশি যাকে বলে। পুলিশ সাদ্দাম ঘনিষ্ঠ সন্দেহে একজনকে আটকও করেছে, যদিও যাকে পুলিশ আটক করেছে সেই আফতাবের যুক্তি কি, পুলিশ দেখে নাকি সে ভয় পেয়ে পালাতে গেছিল, সেটা নিয়েই নাকি যত গণ্ডগোল। দেখুন, আমরা মোটামুটি এখন পর্যন্ত যা শুনেছি তাতে পুলিশ তাকে সাদ্দামের লোক বলেই সন্দেহ করছে।
আচ্ছা, নিশ্চয়ই কিছু না কিছু তারা পেয়েছে, নইলে আর যাকে তাকে সন্দেহ করে পুলিশের লাভ কি বলুন? আদালতে পেশ করে তথ্য প্রমাণ দাখিল করতে না পারলে তো ধৃত ব্যক্তি বেমালুম খালাস হয়ে চলে যাবেন। নাকি এক্ষেত্রে আফতাব সন্দেহ করছে যে পুলিশ তাকে ফাঁসিয়ে দিতে পারে? সাদ্দামকে ধরতে না পেরে নিরাপদ কাউকে ফাঁসিয়ে দেওয়ার ঝুঁকি রাজ্য পুলিশ হঠাৎ নিতে যাবে কেন? এই প্রশ্ন এড়িয়ে যাওয়া যাচ্ছে না, জানেন তো। দেখুন, সাদ্দামের গ্রামে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট টিপ অফ পেয়ে পুলিশ গেছিল, আমি নিশ্চিত। রাজীব কুমার যখন বলেন না, তারপরে যখন কিছু ঘটনা ঘটে, আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে কিছু না কিছু তিনি জানতে পেরেছেন। ওনার বলার ধরনটা আমরা বেশ কিছুদিন ধরে ফলো করছি, তো মনে হচ্ছে সাদ্দাম নিশ্চয়ই পুলিশের হাতে ধরা দেবে বলে গ্রামে বসে নেই। আর যে মানে এরকম খাল পথে যেটা মাতলাতে পড়েছে, যেখান থেকে আর একটু ইদার উদার করলে 2-4টে নদী পেরোলে যেখানে খুলনা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, এই রুট তো তাদের রয়েছে। আচ্ছা, ধরুন এইটা তো নিশ্চয়ই পুলিশও জানে, বা পুলিশের নিশ্চয়ই মাথায় আছে যে ওই খুলনায় চলে না যাক, অন্য কোথাও এই অঞ্চলের এমন প্রত্যন্ত জায়গায় তো সাদ্দাম নিশ্চয়ই লুকিয়ে থাকতে পারে, যেখানে পৌঁছানোটা হয়তো চট করে সহজ নয়। তাহলে কি পুলিশ এমন কাউকে ধরতে গেছিল যার কান টানলে সাদ্দামের টিকি পাওয়ার চান্স আছে? আচ্ছা, আফতাব কি তেমনই কোনো কান? সে কান না মাথা, সেটা অবশ্য পুলিশই জানে। ওখানে যে সোনার মূর্তি দেখাতো, আর ওইসব টাকা পয়সা মেরে কেড়ে নিতে, এইসব বাইরের লোক আসে, শুনেছি তারা কি করে না করে, কখন কি হয় আমরা কি সব দেখে। এখনো পর্যন্ত ভেতরে কেউ রয়েছে, সেই দরজা খুলছে না। কে বে সেই ব্যক্তি বা কেন দরজা খুলছেন না? পুলিশ কিন্তু বল প্রয়োগ করা শুরু করছে। ভয় দেখে বানাচ্ছে। কি কারণে ভয় পেয়েছিলেন? পুলিশ দেখে। হ্যাঁ, পুলিশ দেখে কেন? নিশ্চয়ই আপনি কোনো অন্যায়ের সাথে যুক্ত রয়েছেন। না, অন্যায়ের সঙ্গে যুক্ত নেই। নাম কি আপনার? নাম আফতার। হ্যাঁ। আপনি পালাচ্ছেন? কেউ তো পালায়নি, আপনি পালাচ্ছেন। ভয় থেকে পালাচ্ছিলাম। কিসের ভয়? প্রশাসন থেকে ভয় লেগেছে। না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, এলাকার মানুষজন তারা যে কোথাও গিয়ে সাদ্দামকে ভয় পেত, সেটা তো বুঝতে পারছি। শুনলেন তো টুকরো টুকরো কথাগুলো বিভিন্ন লোকজন বলছিলেন, টাকা পয়সা করে, অত্যাচার করে, এই সমস্ত কথা। সেটা দেখে কিন্তু আপনাদের আবার আমি জানি নিশ্চিতভাবেই শেখ শাহজাহানের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, সাদ্দামকে না সবাই ভয় করত, আফতাব সে পুলিশকে কেন ভয় পেল? অবশ্য পুলিশকে ইদানিংকালে লোকজন বিশেষ ভয় পাচ্ছে না বলে যে বিভিন্ন কাণ্ড কারখানাগুলো করছে, মানে বোঝানোর চেষ্টা করছে, সেটা তো বুঝতে পারছি। কিন্তু আফতাব সে এটা যেটা বলছে তা তো দুটো জিনিস হতে পারে। পুলিশ যদি তাকে অকারণে সন্দেহ না করে থাকে, তাহলে ধরতে হবে আফতাব এই ভয় পাওয়াটা কোথাও গিয়ে তার অভিনয়। আর যদি সেটা না হয়ে থাকে, তাহলে আমার আপনার মতো ছাপাশালো রিয়েল কোনটা, এগেইন পুলিশ জানে। দেখুন, তবে আরও কেউ পুলিশকে আর রাজ্যের শাসক দলকে যে কোথাও গিয়ে ভয় পাচ্ছে, সেটা বুঝতে পারছি, জানেন তো। এবং মানে সেইটা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য তৈরি হচ্ছে, এবং যার ফলে যখন একটা ভয়, একটা সন্দেহ, এই বিষয়গুলো পাশাপাশি হাঁটে, তো ভয় থেকে একটা সন্দেহ তৈরি হয়, এই বোধহয় এই কারণের জন্যই হচ্ছে, সেটাও তৈরি হচ্ছে। ধরুন বিরোধী দলগুলো যেটা বলছে,
স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই নাকি সাদ্দামের এত রমরমা, আর শাসক দলে থাকার মানে শাসক দলের ছত্রছায়ায় থাকার আর কি, সেই জন্যেই নাকি এতদিন পুলিশ কিছু বলেনি সাদ্দামকে। বিরোধী নেতাদের একটা সুবিধা আছে, প্রথমে শাহজাহান, তারপর হালে এই যে যা একের পর এক রত্নভাণ্ডার বেরোচ্ছে, জেসিবি, জয়ন্ত, এদের সঙ্গে শাসক দলের যোগসাযোগগুলো সামনে চলে এসছে, কোথাও না কোথাও তারা যুক্ত ছিলেন, এটা সবাই মোটামুটি জেনে গেছেন। ফলে দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের একটা যোগসূত্র স্থাপনের কাজটা করতে তাদের আর বিশেষ মাথা ঘামাতে হচ্ছে না। যা পাচ্ছেন এখন সরাসরি একটা হাইওয়ে খুলে দিচ্ছে, এ পাশ থেকে ও পাশে কানেক্টার। কিন্তু এক্ষেত্রে একটু মুশকিল আছে জানেন তো, আরিয়াদহের জয়ন্ত বা চোপড়ার জেসিবিকে কোনোভাবেই 2011 উপরে নিয়ে যেতে পারেনি তৃণমূল। কারণ দেখুন তাদের বয়স টয়স বা তাদের উত্থানের যা কাহিনী, সব কিছুতেই দেখা যাচ্ছে যা হয়েছে 11 পর হয়েছে, তার আগে নিয়ে গেলে তো ওই হাফ প্যান্ট পরা অবস্থায় ওর সব সিনেমায় হয়। যাই হোক, কিন্তু জয়ন্তদের যত ভিডিও সামনে এসছে, তাদের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, সবকটা 2011 পরের ঘটনা হয়ে যাওয়ায় গোটা বিষয়গুলোর সাথে বিরোধীরা নিশ্চিন্তে তাদের জুড়ে দিয়েছেন। শাসক দলের সঙ্গে তাদের সম্পর্কটাকেই তারা হাইলাইট করছেন। সাদ্দামের একটা ট্র্যাডিশন আছে, ঐতিহ্য আছে, মানে ওই ভুঁইফোড় বলে আপনি তাকে অবজ্ঞা করতে পারবেন না। প্রায় 2 দশক ধরে সেই চোরা কারবারের ব্যবসা করছে জানেন তো। মানে সেক্ষেত্রে যদি শুরুটার থেকে দেখেন, তাহলে বাম আমলের দিকে আঙুল তোলার একটা সুযোগ তৃণমূল নেতাদের সামনে এসছে। এরপর তৃণমূল বলতেই পারে যে এটা সিপিআইএমের সময় শুরু হয়েছিল, বাম আমলের সূত্রপাত, সেইটা তাদের এখন ভোগ করতে হচ্ছে। এবং ইনফ্যাক্ট এতগুলো ঘটনায় যে জিনিসটা বলতে পারেনি, সেটা বলতে না পেরে নিশ্চয়ই তাদেরও পেছনে অস্বস্তি তৈরি হচ্ছিল ভেতরে ভেতরে। এটা বলাটা তাদের জন্য তো একটা সব থেকে সহজ এবং ইদানিংকালের সব থেকে তাদের প্রচলিত বক্তব্য। তাহলে আবার সেই পুরনো সিস্টেমটা বা পুরনো বক্তব্যটা ঠিকমতো প্লেস করার একটা জায়গা তৃণমূল কিন্তু পেয়ে গেল। এই ধরনের শেখ শাহজাহান, শেখ সাদ্দাম, শেখ জাহাঙ্গীর, শেখ তাজিমুল, আমাদের ওই জেসিবি, বুলডোজার, এদের জন্যই তো আজকে তৃণমূলের যাকে বলে এদের দায়িত্ব হচ্ছে মেশিনারি, এরা হচ্ছে ইলেকশন মেশিনারি। বিরোধীরা অনেক কথা বলবে, কিন্তু একটা কথা বলবো যে যারা আমাদের সরকারে তো পুলিশ প্রশাসন এগুলো ধরছে, এবং বিশেষ করে যারা এই সঙ্গে জড়িত আছে, আমরা আইনকে বা পুলিশ প্রশাসনকে বলেছি ফ্রি হ্যান্ডে তাদেরকে ধরে দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি। তো সবাই জানে, নতুন বিষয় না। তবে এইসব সাদ্দাম শাহজাহান থেকে শুরু করে হাজার হাজার সাদ্দাম শাহজাহান এখানে আছে না, ওরা আমার সঙ্গে ঘুরতো না। তবে গ্রাম প্রতিবেশী হিসাবে চেনাশোনা আছে, এই পর্যন্ত, এর বেশি কিছু না। সুড়ঙ্গ ফুড়ঙ্গ আমরা জানতাম না, পুলিশ তদন্ত করে এইগুলো এখন জানা যাচ্ছে যে সুড়ঙ্গ ছিল। কোনো ইনফরমেশন না হলে আমরা স্টেপ নেব কি করে? যা প্রশাসনিক যেভাবে স্টেপ নেবে সেটা দুষ্কৃতিক সাজা পাবে, এটা আমি চাচ্ছি। নিশ্চয়ই তৃণমূল করে, তৃণমূল করতে হবে, আর নামটা সাদ্দাম হতে হবে। 7 খুন মাপ, এই যে 371 জন সাদ্দাম দেখছেন, হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল দেখছেন, বাংলাদেশের ভোট, নাম পড়ুন। খারাপ কাজ করছে বলে খবর পেয়েই তো পুলিশ খুঁজতে গেছিল। সমাজে চারপাশে অনেক ভালো কাজ হচ্ছে, সৎ লোক রয়েছেন, পরিশ্রমী লোক রয়েছেন, তার মধ্যে 2-1টা বিচ্ছিন্নভাবে এই ধরনের অসামাজিক কাজকর্ম করে। পুলিশ দক্ষতার সঙ্গে খবর পেয়েছে বলেই তো পুলিশ গেছিল। ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে, সংবাদ মাধ্যম সুড়ঙ্গয় ঢুকে গেছে, তারপর পুলিশ গেছে। পুলিশ খবর পেয়েছে, পুলিশ তাকে সন্ধান করতে গেছিল, ফলে আইনে যা যা আছে তাই হবে। সাদ্দামের সুড়ঙ্গের খবর পুলিশই আগে পেয়েছে, সংবাদ মাধ্যম পায়নি। এটা কে বলেছেন জানেন? বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার এই কথাগুলো যখন বলেন না, তখন আমাদের একটুখানি বুঝতে সমস্যা হয়ে যায়। যেরকম শুনলাম যখন, তখন মনে হচ্ছিল যে কুণাল ঘোষ পুলিশের সমালোচনা করলেন নাকি সংবাদ মাধ্যমের সমালোচনা করলেন। মানে পুলিশ আগে জানতো না, এটা যদি হয়ে যায় তাহলে তাদের তো একটা সমালোচনা করার জায়গা থেকে আমরা এটা করি সচরাচর। কিন্তু পুলিশ আগে জেনে গেছে,
এটাও কি সমালোচনার বিষয় হতে পারে? হতে পারে, যদি কেউ চান যে এটা পুলিশের জানার কথা না, পুলিশ না জানুক, আগ বাড়িয়ে করতে গেল কেন, এটা ভেবে কেউ সমালোচনা করতে পারে। আবার উল্টো দিকটাও আছে, এই যে সংবাদ মাধ্যম তারা এরকম যে কাজকর্মগুলো করছে, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছতে পারছে না, সব খবরগুলো নিতে পারছে না, এটাও কারো খারাপ লাগতে পারে। কারণ আমাদের উপর একটা দায়িত্ব তো রয়েছে। আমরা ইদানিংকালে ওই জয়ন্ত সিংয়ের দলবলের অত্যাচারের খবর, সেটাও তো সংবাদ মাধ্যমে প্রথম তুলে ধরেছিল। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে বলেছিলেন, সংবাদ মাধ্যমে দেখেই আরিয়াদহের এই জায়েন্টদের কীর্তিকলাপ সম্পর্কে তারা সব জানতে পেরেছেন। ক্লাবে ঢুকিয়ে ওই যে তুলো ধোনার মতো করে যে একজনকে পেটানো হয়, বা মোবাইল চোর সন্দেহে এক কিশোরের যৌনাঙ্গে সাঁড়াশি চেপে ধরার মতো ভাইরাল ভিডিওগুলো, এগুলো তো সংবাদ মাধ্যমে দেখেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। দেখুন, পুলিশ যখন আমাদের খবরের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয় এবং সে কথা পুলিশ কমিশনের মতো কোনো পদাধিকারী স্বীকার করেন, তখন আমাদের দায়িত্ব নিঃসন্দেহে বেড়ে যায় এবং বুঝতে পারি যে আমাদের ওপর সাধারণ মানুষের মতোই পুলিশ প্রশাসনের ভরসাও বাড়ছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু ফেলিওর। আমরা সিরিয়াসলি আগে ভাগে জানতে পারিনি যে ওখানে এরকম সাদ্দামের খাটের নিচে এরকম একটা সুড়ঙ্গ থাকতে পারে। এটা আমাদের ব্যর্থতা বলে আমরা মেনে নিচ্ছি। পুলিশ এত বছরে জানতে পারেনি, সেটা আলাদা কথা। পুলিশের জন্য এটা নিশ্চিতভাবেই হয়তো খুব একটা ব্যতিক্রমী কিছু না, কিন্তু আমাদের জন্য যেরকমভাবে কুণাল ঘোষ বললেন আর কি, তাতে মনে হচ্ছে তিনি হতাশ। একটু ব্যতিক্রমী ভূমিকা তো আমাদের জন্য, পুলিশের জন্য। আমরা পাইনি এটা ব্যতিক্রমী, পুলিশ পেয়েছে এটা ব্যতিক্রমী। তবে তার শুনলে ভালো লাগবে, TV9 বাংলার খবরের জোর কতটা আজ গজলডোবার মানুষ তা টের পেয়েছেন। দেখুন, এটাও আমরা মুখ্যমন্ত্রী বলেছিলেন, তো আমরা খুব শিরোধার্য করে নিয়েছিলাম। উনি বলেছিলেন সরকারি জমি যারা দখল করা আছে তাদের উচ্ছেদ করতে হবে। দেখুন, রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি কিছু বললে সেটা সিরিয়াসলি নেওয়া, সেটা যাতে কোথাও গিয়ে ঠিকভাবে পালিত হয় সে ব্যাপারটা দেখা, তাতে সাহায্য করা, এগুলো তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে নাকি। আমরা করেছিলাম আমাদের মতো করে যথাসাধ্য। ছোট্ট ক্ষুদ্র আমরা এইটুকুনি করতে পারি, দেখাতে পারি এখানে 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 সব দখল টকল করে আছে, সেরকমই দেখিয়েছিলাম যে গজলডোবায় সরকারি জমি দখল করে কীরকম একটা বিনোদন পার্ক বানিয়ে বসে আছেন শিলিগুড়ির তৃণমূল নেতা সুব্রত সাহা। আমরাই দেখিয়েছিলাম একমাত্র। আজ ভাবুন, খারাপও লাগছিল জানেন তো, প্রায় 3 কোটি টাকা খরচ করে ওই অ্যামিউজমেন্ট পার্কটা তৈরি করা হয়েছিল। সেটা আজকে জানেন পুরো গজলডোবা ব্লক প্রশাসন পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে, বুলডোজার চালিয়ে ভেঙে চুরে তছনছ। আজ সকাল থেকেই বেআইনি নির্মাণ ভাঙতে নেমেছিল গজলডোবার এই প্রশাসন, মানে বিডিও আর BLLRও। বিজেপি নেতা উত্তম রায়ের রিসর্টও কিন্তু একইভাবে ভাঙা পড়েছে। মানে দলমত নির্বিশেষে অনেকেই সরকারি জমিকে নিজের মতো করে আপন করে নিয়েছিলেন, প্রশাসন সেগুলো সরকারি আওতায় নিয়েছে, জমিগুলোকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়েছে। খারাপ লাগছিল, বললাম না যে এত ইনভেস্টমেন্ট, এতগুলো টাকা, কারণ জারি হোক, তার টাকা এরকমভাবে জলে গেলে খারাপ লাগবে না। কয়েকদিন আগে শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার রিসর্টটা একইভাবেই তো ভাঙা পড়েছিল। সত্যি বলছি, আমাদের খবরের ভিত্তিতে পুলিশ প্রশাসন কাজ করছে দেখলে আমরাও কিন্তু একটু মোটিভেশন পাই জানেন তো। আর সেই তাগিদ থেকেই মনে হচ্ছে আজ আরও কয়েকটা কথা বলতে হবে, বেশ কিছু জিনিস দেখাতে হবে এবং সেই জিনিসগুলো বলতে হবে, যে কথাগুলো না বললেই না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এখন অবধি অভিযোগের স্তরে, অভিযোগ প্রমাণ করার কাজটা পুলিশের। তবু বলছি, এই বাংলাতেও যে মানুষ বাঁধার চেন রয়েছে
মানে যেটা নিয়ে আমরা খোঁজ পেয়েছি, আপাতত যেটা সন্দেহ করছি, সেটা তো আমাদের অস্বস্তিতে ফেলেছে। আরও কাউকে নিশ্চয়ই অস্বস্তিতে ফেলবে, প্রশাসনকেও নিশ্চয়ই ফেলবে। জানেন তো, যদি সত্যি হয়ে থাকে এই অভিযোগগুলো, আমাদের ধারণা ভবিষ্যতে যাতে এখানে এরকম চেন না পাওয়া যায়, প্রশাসন তার ব্যবস্থা নিশ্চয়ই করবে। দেখুন, চেনের সন্ধান পাওয়া গেছে, যে আংটায় চেন বাঁধা থাকে তারও সন্ধান পাওয়া গেছে। এমনকি এক মহিলা অভিযোগও করেছেন যে তাকে চেনে বেঁধে রাখা হয়েছে। কিন্তু তারপরেও আমরা বিষয়টা সন্দেহের স্তরেই রাখছি, অভিযোগের স্তরেই রাখছি, কারণ ঠোঁট আর কাপের মধ্যে ফাঁকটুকু তো রয়ে গেছে। কিন্তু যা শুনছি সেটা সত্যি হলে, বললাম না, অস্বস্তিটা এমন জায়গায় পৌঁছবে, সেটা ভাল লাগবে না। অবশ্য ভালো লাগার মতো কী বা ঘটছে চারপাশে, ভালো না লাগার মতো ঘটনাই তো সব থেকে বেশি, তাই না? দেখুন, সোনারপুরের প্রতাপনগরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সরকার, কর্মী, নেতা নয়, পদাধিকারী নয়, ওই কোনো রকম পঞ্চায়েত সদস্য বা ওই ধরনের কিচ্ছু না, জাস্ট কর্মী। তার সম্পর্কে এলাকাবাসী কি বলছেন জানেন? এলাকাবাসীর বক্তব্য, জামাল কোনো কাজ করেন না, কিন্তু তার প্রাসাদের মতো একটা বাড়ি আছে। এবার ভাবতেই পারেন, তাই কোন ম্যাজিকে হলো? মানে এটা কি পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া? না, এলাকাবাসীর অভিযোগ এই বাড়িটা তৈরি হয়েছে, মানে প্রাসাদটা তৈরি হয়েছে স্রেফ সালিশি করে। সালিশিটাই তার পেশা। জমি জমা কেনা বেচার থেকে দাম্পত্যের সমস্যা সব কিছুই নাকি বিচার করে ওই জামাল উদ্দিন। যে তার রায় মানে না, বিচার মানে না, তার জন্য শাস্তি নাকি বরাদ্দ। সেটাকে নাকি লোকজন অত্যাচার বলছেন আর কি। এক মহিলার অভিযোগ কি জানেন? তাকে বিচারের নামে বাড়িতে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছিল জামাল। জামালের বাড়ির বারান্দায় আংটার সাথে আটকানো সেই চেন, সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। যদিও জামাল দাবি করেছেন যে ওই চেন নাকি ঘোড়া বাঁধার চেন। আর মহিলার দাবি, মহিলার অভিযোগ, সোনারপুর থানা জামালের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করতে রাজি হয়নি, গ্রহণ করেনি। তাই জন্যই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজকে অগ্নিমিত্রা পাল ওই মহিলার বাড়িতেও গেছিলেন, সোনারপুর থানায় গিয়ে অভিযোগও দায়ের করেছেন। এরপর পুলিশ দুজনকে গ্রেফতারও করেছেন। মানে কিছুটা যে বটে গোটা বিষয়টার মধ্যে, সেটা বুঝতে পারছেন তো? আর এই পায়েতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আচ্ছা, দুটো পায়ে আমার শিকল দিয়ে তালা মেরে দিয়েছিল। শিকল কি ওর ঘরেই ছিল নাকি? শিকল ওর ঘরেতেই আছে, আর ওর নিচেতে সব এরকম শিকলের জায়গা করা আছে। আচ্ছা, আর একটা ওর বন্ধ ঘর আছে, সেই বন্ধ ঘরের মধ্যে নিয়ে যায় সবাইকে, নিয়ে বন্ধ ঘরের মধ্যে আরো ভালো করে ওপর দিকে পা করে নিচের দিকে মাথা ডুবিয়ে দেয় সবাইকে। সবাই আতঙ্ক ভয়েতে তো কেউ প্রতিবাদ করতেই চাইছে না। জামালরা তো চোর নাকি, থানা নাকি ওর হাতে আছে, ওই কারণেই ওর হাতে চোর। থানার বড়বাবু নাকি ওর হাতে আছে, আর বড়বাবু নাকি অর্ডার দিয়েছে, সেই কারণে ওই চোরগুলো থানা। দল তৃণমূল দল করে, তৃণমূলের পানি করে। থানায় অভিযোগ করেছি 8 তারিখে সোনারপুর থানায় অভিযোগ করার পরে ওনারা হচ্ছে করে আমাকে মেডিকেল করার জন্য লিখে দেয়। এখন আমি চাইছি যাতে ওকে কড়াকড়িভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় আর কড়াকড়িভাবে শাস্তি দেয়। মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে? আমাকে না, আরও প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে। তার নিজের ছেলে, তার নিজের মা, নিজের বোন, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, প্রত্যেকে পেয়ে যাবেন। এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। তার কারণ আমার মারার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো তাদের বাড়িতে যাইনি, তারা আমার বাড়িতে এসে বলছে যে এরকম কী করা যাবে। যদি সম্পর্কে শালী হয়, আমি তো কিছু করার নেই। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কি করেন? ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে। শিকল কি মানুষের মাথার জন্য কেউ বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে। ওইখানে দাফিয়ে বেড়ায়, ঠিক শেষ সাজানো, দ্বিতীয় সাজানে, বুঝলেন তো। ও দেখবে বাড়ি ভদ্র করেছে কিংবা 6-8 লোক ধরে রেখেছে, মানে কী হারে কী করছে না খেটে, ওদের টাকা আসছে শুধু মস্তানি। জামাল এখন তৃণমূল এতে আছে, ঠিক আছে। কোনো ব্যক্তিগত পারিবারিক গণ্ডগোল, শরিকি গণ্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গণ্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়।
কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। 8 থেকে আজকে হয়ে গেল 16 তারিখ, আজ অবধি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে। এমনকি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন, তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য, সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা, সিসিটিভি ফুটেজ নেওয়া, কোনো কিছুই করেননি। অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন 8 থেকে 16 এই কদিনে সোনারপুর থানার পুলিশ এখনও জামালের বাড়িতেই যায়নি, অথচ তার বিরুদ্ধে অভিযোগ তার বাড়িতেই চেন দিয়ে বেঁধে রাখার অভিযোগ। তাহলে তদন্ত হবে কি করে? পুলিশের খাতায় খতিয়ান উঠবে কি করে? আর পুলিশের খাতায় খতিয়ান না উঠলে এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে তো উঠবে না। আর শাসক দলের নেতারা হাসি হাসি মুখে বলবেন যে দেশে মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন, আমরাও এটাই চাই, জানেন তো, এই হাসি মুখটাই আমাদের দরকার। অ্যাটলিস্ট কোথাও গিয়ে তো একটু গর্ব ঠর্ব করি আর কি, নইলে যে ধরনের বিষয় নিয়ে ইদানিং গর্ব ঠর্ব করতে হচ্ছে সেটা তো আর সহ্য হচ্ছে না। দেখুন, জামাল উদ্দিনের বাড়ির বারান্দার ওই আংটা আর ওই শেকল, এটা কিন্তু এই যে চারপাশে জামাল উদ্দিন বেশ একটা গোটা বিষয়টা এখানকার লোকজনকে কীরকম নিরাপদে রাখতো, কিসের মাধ্যমে নিরাপদে রাখতো, তারই কিন্তু প্রমাণ দিচ্ছে। জামাল উদ্দিন বেশ ঠান্ডা মাথার মানুষ। আমাদের প্রশ্নের উত্তরে দেখলেন তো, এতটুকু ঘাবড়াননি, বরঞ্চ কি সুন্দর পরিষ্কার করে বলে দিলেন যে ওদের বাড়ির লোককে বলুন, ওরাই বলে দেবে যে কিছু হয়নি। আর আমি তো ওদের বাড়িতে যাইনি, ওরা আমার বাড়িতে এসেছিল। মানে এখানেই জাস্ট একটা প্রশ্ন আর কি, সবাই বাড়িতে কোনো কিছু হলে তার কাছে আসতো কেন? তিনি থানা, তিনি নেতা, তিনি প্রশাসন, না তিনি কি বিচারক কি? আর আরেকটা কথা, এটা একটু জাস্ট আমাদের একটু এরকম মনে করার জন্য এই যেরকমভাবে বুঝিয়ে দিলেন না, একটু আমরা তো সব বিষয়গুলো সহজে বুঝি না, প্রশ্ন লাগে মনের মধ্যে, সেগুলো আপনাদের একটু তুলে তুলে ধরি আর কি। এটাই বলছি, ওই যে ওই বললেন যে এই শিকলটা ওটা নাকি ঘোড়া বাঁধার জন্য। জামালবাবু, আপনি কি আমাদের একদম কোলের শিশু বলে মনে করলেন? দেখলেন তো, মাঝে মধ্যে আমাদের খবরের ভিত্তিতে ওই 3 কোটি টাকার বাগান বাড়ি শুদ্ধ প্রশাসন গুড়িয়ে টুড়িয়ে দেয়। আমাদের এরকম ভাবলেন মার্বেলের মেঝেতে আপনি ঘোড়া বেঁধে রাখেন? ঘোড়া তো খোড়া হয়ে যাবে মশাই। আপনার এই সমস্ত বিষয়ে বক্তব্যগুলো, এইসব বক্তব্য আর কি, যেগুলো হয়তো আমাদের আশারে বলে মনে হতে পারে, সেগুলো বরঞ্চ সোনারপুর থানার ঊর্ধ্বধারীদের জন্য থাক। তারাই ভেবে দেখুন যে এই জামাল উদ্দিনের এই বক্তব্যগুলো কতটা বিশ্বাসযোগ্য। আশা করি এবার অন্তত সোনারপুর থানার ওই পুলিশ গিয়ে জামাল উদ্দিনের বাড়িতে যাবে আর গিয়ে তদন্তটা শুরু করবে। এটা আমরা এখন ভাবতেই পারি যে এত কিছু হলো, উনি যখন এরকম একটা নতুন একটা থিওরি দিলেন, আরে অত্যাশ্চর্য বিষয় তো বটে, একটা মানুষ আজকের দিনে তার এরকম প্রাসাদ রয়েছে, এরকম একটা ঘোড়া রয়েছে, ঘোড়া বাঁধা চেন আছে মার্বেলের মেঝেতে, এইটা তো সবসময় দেখার জন্য মেলে না। আগেকার দিনে রাজা রাজরা অ্যাটলিস্ট জমিদার ছিল, এখন তো সেই রাজা রাজরা জমিদারি কিছুই নেই, কিন্তু জামাল বাবু আছেন, তাকে দেখতে যাওয়াটা তো উচিত, দ্রষ্টব্য। সুতরাং এবার আশা করি ওখানকার সোনারপুর থানার পুলিশ দেখতে যাওয়ার আগ্রহেও তার বাড়িতে যাবে। মালদার কালিয়াচক থানা কিন্তু এই ধরনের সালিশির অভিযোগ পাওয়ার পরদিনই 18 জনকে গ্রেফতার করেছে। বামনগ্রাম মজিনপুর পঞ্চায়েতে এক যুবক আর এক মহিলাকে ধরে ফেলেছিল গ্রামবাসীরা। তাদের মনে হয়েছিল এরা পরকীয়ায় লিপ্ত, সুতরাং সালিশিতে বিচার। এবার বিচারের পর রায় ছিল মাথার চুল কেটে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো। সেটাই ঘটেছে। এবার গ্রামে ঘোরানোর সময় আতশবাজিও ফাটানো হয়েছিল। ভাবতে পারছেন, একটা বিচার করতে পারার কি মানে অদ্ভুত তৃপ্তি আছে মানুষের। একটা খুব অন্যায়কে একটা সঠিক বিচার করা গেল, শাস্তি দেওয়া হলো অন্যায়ের, সুতরাং উৎসব তো হতেই পারে। পরদিন অবশ্য এই বিষয়টা ওই রকমভাবে দেখেনি কালিয়াচক থানার পুলিশ, তারা নেহাতি বেরসি, বরঞ্চ উল্টে
যখন ওই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত তরুণ, তারা অত্যন্ত কড়া ব্যবস্থা নিয়েছে। একটা স্টেপ পর্যন্ত ঠিক ছিল যে হ্যাঁ ও একটা অবৈধ কাজ করেছে, স্বামী থাকা সত্ত্বেও বাচ্চাদের সঙ্গে মানে ছেলে বয়সের সঙ্গে রিলেশন করেছে, ওর একটা পানিশমেন্ট হয়েছে পর্যন্ত ঠিক ছিল। এই যে মালা পরে, জুতোর মালা পরে, চুল কেটে যে মানে র্যালি করছিল, এটা আমাদের মানে দৃষ্টিকটুর ব্যাপার, এটাতে আমরা সহমত নেই। এগুলো কোনো শাসক দলের ব্যাপার নয়, সামাজিক কিছু কিছু জায়গাতে, আরো কয়েকটা জায়গাতে দেখছি সামাজিক ভাবে ওরা কিছু আইনের উপর আস্থা না রেখে যেটা আইন বিরুদ্ধ সেই ডিসিশন গুলো নিয়ে ফেলছে, যেটা কখনোই হওয়া উচিত নয়। সালিসি সভা তো আমরা করি শান্তির জন্য, তার মানে এই নয় যে সালিসি সভা করে সমাজ অন্যদিকে যাবে আর আইনের কথা অন্যদিকে হবে। সমাজে যারা হত্যাকর্তা আছে তাদেরও উচিত যে কি আইন কি বলছে সেটা ভেবেও তাদের কাজ করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি বললেন মহিলা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। আবার সেই কথাগুলো জানেন তো, এর আগেও আপনারা এক বিধায়কের মুখ থেকে এই ধরনের কথা শুনেছিলেন। দেখুন এই অঞ্চল সভাপতিও ওই বললাম বিধায়কের মতোই সুপ্রিম কোর্টের থেকে হয়তো আইনটা বেশি বোঝেন, কারণ সুপ্রিম কোর্ট বহুদিন আগেই জানিয়ে দিয়েছে পরকীয়া কোনো অপরাধ নয়। আর যদি এই সমস্ত ব্যাপার বিচার টিচার করতে হয়, এটা নিয়ে যদি আদৌ কোনো বক্তব্য থাকে, আদালত খোলা আছে। তার বদলে সালিসি সভা, এবার মুশকিল কি? রাজ্যের উত্তরবঙ্গ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কি বললেন শুনলেন তো, তারা শান্তির জন্য অনেক সময় সালিসি করেন। ভাবুন, সংবিধানের নামে শপথ নেওয়া এক মন্ত্রী বলছেন তারা অনেক সময় সালিসি করেন। তিনি কি জানেন সালিসি সভার পক্ষে সওয়াল করার অর্থ কি? এর অর্থ তো নিজের দেশের সংবিধানকেই চ্যালেঞ্জ করা, কারণ সংবিধান অনুযায়ী ভারতের বিচার ব্যবস্থাই একমাত্র বিচার করতে পারে, এছাড়া অন্য যে কোনো ধরনের বিচার, যে কোনো শাসন অবৈধ। এবার মন্ত্রীরই যদি ধারণাটা স্বচ্ছ না হয়, বুঝতে পারছিলাম তিনি এক্স্যাক্টলি হয়তো এতটাও সত্যি কথাটা বলে ফেলেছিলেন, কিন্তু তারপরেও তিনি যে বিষয়টা বলেছেন আইনের শাসনের পক্ষেই তিনি বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে তা বলে এরকম সালিসি সভা বসিয়ে নিজেদের ইচ্ছে মতো একরকম রাস্তায় চলে যাবে দায়িত্বজ্ঞানহীনের মতো এবং বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাবে, সেটা মেনে নেওয়া যায় না। এই বক্তব্যটা অত্যন্ত সঠিক, শুরুর বক্তব্যটা একটু পছন্দ হলো না। দেখুন এরকম ক্ষেত্রে না যদি প্রথম পার্টগুলো না থাকে বক্তব্যে, তাহলে বরঞ্চ পুলিশের পক্ষে অনেক সহজ হয় এই সালিসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। কিন্তু কোথাও গিয়ে কোনো সময় যে কোনো কারণেই হোক শান্তি টান্তির জন্যেই যদি সালিসি করার পক্ষে কখনো কোনো মন্ত্রী, শাসক দলের মন্ত্রী, তিনি যদি কোথাও গিয়ে একটুখানি সওয়াল করে ফেলেন, পুলিশের একটু ইতস্তত হবে না, দ্বিধা হবে না ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? আর পুলিশের ধার কমে গেলে কি হবে বলুন তো? সেটা হলে যেটা হয় কি জানেন, অপরাধ বাড়ে, আর যেটুকুনি অপরাধীদের পুলিশ ধরে তারাও ছাড়া পেয়ে যায়। যেটা হচ্ছে এই আরিয়াদহ কাণ্ডে, এই জয়ন্তের সাগরেদ, সেই জয়ন্ত সিং, তার সাগরেদ লালটু, ওই ছবিটা দেখিয়েছিলাম আপনাদের, ভয়ঙ্কর অস্বস্তি লেগেছিল। সাঁড়াশি দিয়ে এক কিশোরের যৌনাঙ্গ চেপে নির্যাতন করেছিল, দেখা গেছিল তো লালটুকে, সেই করেছিল। ওই ভিডিও ভাইরাল হতে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছিল এবং লালটুকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তারপর ওই ভাইরাল ভিডিও ছাড়া পুলিশ আর কোনো প্রমাণই সংগ্রহ করতে পারেনি। তাই লালটু ছাড়া পেয়ে গেছে। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে লালটু ওরফে প্রসেনের জামিন মঞ্জুর করে দিয়েছে ব্যারাকপুর আদালত। বেল হয়েছে বেলগড়িয়া পিএস কেস নম্বর 279-তে, যেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল থেকে একটা কমপ্লেন করেছিল, সুমোটো কেস পুলিশ করেছিল। পরবর্তীকালে পিসি থেকে আসে, রিটার্ন আসে আজকে, সেখানে কোনো রকম ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি কেসে, এবং কেস ডায়েরি দেখে না জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি, উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। দেখুন বিরোধীরা নিশ্চয়ই ভাববেন যে পুলিশ বেশ ট্যাক্টফুলি ব্যাপারটা করেছে, সাপও মরলো লাঠিও ভাঙলো না। এবার সবাই বলবেন যে পুলিশ তো পুলিশের কাজটা করেছে, বলতে পারবেন না পুলিশ কোনো ভূমিকা নেয়নি, তারা ব্যবস্থা নেয়নি। কিন্তু আবার কোথাও গিয়ে এই ধরনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তারা ছাড়াও পেয়ে গেল। বিরোধীরা এটাকে ডেফিনেটলি বক্তব্যের জন্য তারা তো বিষয়বস্তু পেয়ে যাবে, পয়েন্ট পেয়ে যাবে। আমি অন্য কথা ভাবছি। দেখুন তবু তো লালটুকে
কোর্টে পেশ করতে পেরেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের পুলিশ তো সেটাও পারল না। পুলিশ হেফাজত থেকে এক তরুণীকে ছিনিয়ে নিয়ে গেল কিছু লোক, সম্ভবত তার পরিবারের লোকেরা। তরুণীর পরিবারের লোকেরাই কয়েকদিন আগে ওই তরুণীর নামে নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিলেন, থানায় ডায়েরি করেছিলেন। এবার গতকাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই তরুণী। তিনি জানান তিনি সাবালক। তারপর তপন থানার পুলিশ আজ তরুণীকে জেলা আদালতে তোলার জন্য নিয়ে আসে। এবার আদালতে তোলার আগে মেডিকেল চেক আপ করানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছিল তারা। সেখান থেকেই তরুণীকে ছিনিয়ে নিয়ে চলে গেল কিছু লোক, যাকে বলা হচ্ছে তাদের পরিবারের লোক। দেখুন, এই ঘটনার আকস্মিকতায় পুলিশ কর্মীরা তো একেবারে হতবাক হয়ে গেছেন। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, কিন্তু যা হয়েছে তাতে তারা নিজেরা অভিযোগের আঙুল তোলার সামনের থেকে ছাড় পাবেন কি? দেখুন, এই ঘটনাগুলো আপাত দৃষ্টিতে ইঙ্গিতবাহী। কি জানেন, কোন সময়ে কোন পরিস্থিতিতে কিছু লোক এতটা সাহসী হয়ে উঠতে পারে, এতটা সাহস পায়, এটা তো দুঃসাহস। পুলিশকে তারা আক্রমণ করে কাউকে তুলে নিয়ে যেতে পারে, এই বিশ্বাসটা তাদের আছে যে পুলিশকে এভাবে আক্রমণ করা যায়। এটার সঙ্গে আপনি কোথাও গিয়ে এই সুন্দরবনের কুলতলির ঘটনা বা শেখ শাহজাহানের বাড়ির এলাকার ঘটনা সন্দেশখালিতে, সব কিছুর দেখবেন একটা অদ্ভুত মিল পাবেন। সব জায়গাতেই সে পুলিশ হোক, কেন্দ্রীয় বাহিনী হোক, একটা অদ্ভুত দুঃসাহস লোকের মধ্যে ছড়িয়ে গেছে। আক্রমণ করা যায় পুলিশকে, অথচ আমরা নর্মালি কী জানি, পুলিশকে ভয় করতে হয়, পুলিশকে ভক্তি করতে হয়, আর এরা কি মনে করেন পুলিশকে আক্রমণ করতে হয়। দেখুন, ওই তরুণীকে যদি তার পরিবারের লোকেরা ছাড়িয়ে নিয়ে গিয়ে থাকে, তাহলে এবার ভাবুন তো, যারা পুলিশকে এরকমভাবে আক্রমণ করে একজনকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তারা এতটা খাটনির জন্য, এতটা খাটনির মুখে ফেলে দেওয়ার জন্য ওই তরুণীকে কতটা নির্যাতন করতে পারে। কিন্তু এটাও তো প্রশ্ন, পুলিশ জানলো কী করে যে তরুণীকে তার পরিবারের লোকেরাই নিয়ে গেছে? যদি অন্য কেউ তুলে নিয়ে যায়, তাহলে ব্যাপারটা ভাবতে পারছেন। পুলিশ হেফাজত থেকে যেখানে তরুণী ছিনতাই হয়ে যায়, তাহলে নর্মাল কোর্সে যারা হেফাজতে নেই, যাদের নিরাপত্তার দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু হেফাজতে যারা নেই তাদের নিরাপত্তা কোথায়? শাসক দলের নেতারা বলেন এ রাজ্যে নাকি মহিলারা অত্যন্ত নিরাপদ, এ রাজ্য নিরাপদতম, কিন্তু তার জন্য কোথাও গিয়ে তো এই ভয়, ভক্তি এবং একটা কোথাও গিয়ে একটা নৈতিক জায়গাটা তো ঠিক থাকতে হবে, কথায় আর কাজে তো মিল থাকতে হবে। সেটা যদি না হয় তাহলে কী হবে ভাবতে পারছেন?